নমস্কার, আমি রণদীপ। আজ যে বাংলা ছবিটি নিয়ে কথা বলবো তা আমাদের অনেকেরই খুব প্রিয়। ছবিটি বহু দর্শকের ভালোবাসা পেয়েছে। তার নাম আসা যাওয়ার মাঝে। গত 2রা সেপ্টেম্বর ছবিটি মুক্তি পাওয়া 10 বছর পূর্ণ হলো। সেই উপলক্ষেই ভাবলাম ছবিটি নিয়ে একটা ভিডিও করা যাক। এই ভিডিওতে আমি পুরো ছবিটা নিয়ে কথা বলবো না, বরং আসা যাওয়ার মাঝের শব্দ নিয়ে আমি কয়েকটা কথা বলবো। আসা যাওয়ার মাঝে দৃশ্য নির্মাণ যতটা চর্চিত, শব্দ নিয়ে অতটা কথাবার্তা আমার চোখে পড়েনি। অথচ এই ছবির একটা অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হলো এই ছবির শব্দ। আজকের ভিডিওতে আমি আসা যাওয়ার মাঝের শব্দ নিয়ে বিশদে কথাবার্তা বলবো। এই ছবিটির মজা হলো ছবিতে চরিত্রের কোনো নাম নেই। অতএব আমরা কল্পনা করতেই পারি পুরুষ চরিত্রটির নাম ঋত্বিক এবং মহিলা চরিত্রের নাম বাসব দত্তা। আমি বাকি ভিডিওতে পুরুষ চরিত্রকে ঋত্বিক বলে এবং মহিলা চরিত্রকে বাসব দত্তা বলেই অ্যাড্রেস করব। ভিডিওটি পুরোটা দেখবেন। ভালো লাগলে প্লিজ লাইক করবেন এবং শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেলের বাকি ভিডিওগুলো দেখে সাবস্ক্রাইব করার অনুরোধ জানালাম, তাহলে আমার অনেকটা উপকার হয়। চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। ছবিটি দেখতে দেখতে আমার প্রায়শই রবীন্দ্রনাথের একটা কবিতার কথা মনে পড়ে, বাঁশি। সেই কবিতায় হরিপদ কলকাতায় স্যাঁতস্যাঁতে ভাড়া বাড়িতে কোনো রকমে দিন গুজরান করে। পিসির দূর সম্পর্কের আত্মীয়ার সঙ্গে তার বিয়ে স্থির হয়েছিল। শেষ মুহূর্তে বিয়ে না করে সে চলে আসে কলকাতায়। কেরানির কাজ করে ছাত্র পড়িয়ে তার রোজগার হয়। অজগরের পেটের মতো এই শহরে দিনগত পাপক্ষয় থেকে তাকে একমাত্র মুক্তির সন্ধান দেয় গলির মোড়ে বাস করা কান্তবাবুর কর্নেটের সুর। সেই সুর শুনে গভীর রাত্রে হরিপদর মনে পড়ে ফেলে আসা গ্রামের কথা, প্রেয়সীর কথা, যার সঙ্গে তার বিয়ে হতে হতেও হয়নি শেষতক। আসা যাওয়ার মাঝেতেও রূঢ় বাস্তবের সঙ্গে যুঝতে থাকা দুটি মানুষের দেখা হয় একটি কল্প দুনিয়ায়। সেখানে সানাইয়ে বেজে ওঠে অলৌকিক তিলক কামদ। অর্থাৎ বাঁশি কবিতার মতো এই ছবিতেও বাস্তব আর স্বপ্নলোক পাশাপাশি অবস্থান করে। কখনো কখনো রূঢ় বাস্তবের দৃশ্যে এক ধরনের বৈপরীত্য এনে হাজির করে এই ছবির শব্দ। কখনো সেই বৈপরীত্য স্বপ্নীল, কখনো তীক্ষ্ণ, কখনো বা রূপকধর্মী। একটু বুঝিয়ে বলি। ঋত্বিক ঘটক তার সাউন্ড ইন সিনেমা প্রবন্ধে ছবির শব্দকে মোট 5 ভাগে ভাগ করেছিলেন: সংলাপ, সঙ্গীত, পারিপার্শ্বিক শব্দ, রূপকধর্মী শব্দ এবং নৈশব্দ। এখানে সংলাপ নেই, অতএব বাকি 4 রকমের শব্দের প্রয়োগ একটু খতিয়ে দেখা যাক। এই ছবিতে সর্বমোট 4টি গান ব্যবহৃত হয়েছে। লক্ষ্য করুন, প্রত্যেকটা গানই দৃশ্যের সঙ্গে বা চোখের সামনে যে পরিস্থিতিটা দেখা যাচ্ছে তার সঙ্গে এক আশ্চর্য বৈপরীত্য তৈরি করে। এক একটা দৃশ্যের মধ্যে অনেকগুলো স্তর তৈরি করে। একদম প্রথমেই মনে করা যাক উজ্জ্বল একঝাঁক পায়রা গানটির কথা। বাসব দত্তা যে কারখানায় কাজ করেন তাতে ব্যাগ তৈরি হওয়ার একটা মন্তাজের নেপথ্যে অস্পষ্টভাবে শোনা যায় উজ্জ্বল একঝাঁক পায়রা। গানটি লিখেছিলেন বিমলচন্দ্র ঘোষ, সুর করেছিলেন সলিল চৌধুরী, গানটি গেয়েছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়। ছবিটি শুরু হওয়ার সময় বহু মানুষের চাকরি চলে যাওয়ার কথা জানা যায়। এই কারখানাও যে খুব একটা শ্রমিকের পক্ষে অনুকূল জায়গা তা মনে হয় না। আর 5টা কারখানার মতোই এখানেও শ্রমিক শোষণ হয়ে থাকে। অতএব কর্মী ছাঁটাই হওয়ার প্রেক্ষাপটে তৈরি হওয়া ছবিতে অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের কর্মক্ষেত্রে এই গান বাজলে মুহূর্তে একটা বিকল্প স্তর তৈরি হয়। মনে হয় ছবিটা একটা দ্রোহের কথা বলছে। বাস্তবে যতই অলীক লাগুক না কেন, একটা আশাবাদের গল্প শোনাচ্ছে। সূর্যের উজ্জ্বল রৌদ্রে চঞ্চল পাখনায় উড়ছে উজ্জ্বল একঝাঁক পায়রা। কারখানার কর্মীদের নেপথ্যে যখনই এই গান গাইত হয় মনে পড়ে ছবির মাঝে মাঝে ভেসে আসা মিছিলের দৃশ্যের কথা। মনে হয় ছবিটা একটা বিপ্লবের কথা বলছে, একটা কল্পিত সুদিনের কথা বলছে। এইভাবেই গান দৃশ্যের সঙ্গে একটা কন্ট্রাস্ট তৈরি করে।
বাকি গানগুলোর দিকে তাকানো যাক। নিশিরাত বাঁকা চাঁদ বা তুমি যে আমার যখন ভেসে আসছে, তখন দুটো চরিত্রই আশ্চর্য রকমের একা। গীতা দত্তের কণ্ঠে ভেসে আসছে নিশিরাত বাঁকা চাঁদ আকাশে, এবং আমরা দেখি বাসব দত্তা ঋত্বিকের ছেঁড়া প্যান্ট সেলাই করে দিচ্ছে। এর পরের শটেই একটা চাঁদের ছবি দেখা যাবে এবং তারপর একটি প্লেন চলে যাওয়ার শব্দ। চাঁদটি ডিফোকাসে গিয়ে লোহার রেলিং স্পষ্ট হয়ে ফুটে উঠবে। বোঝা যাবে স্বপ্ন বাসর রচনা করা স্বপ্নটিকে এক দুর্লঙ্ঘ দূরত্বে ঠেলে দিয়েছে লোহার রেলিংয়ের মতো দুরূহ বাস্তব। কিন্তু তা সত্ত্বেও দুটি মানুষের স্বপ্ন দেখা থামছে না। ঋত্বিক ছেঁড়া প্যান্টটা খাটের ছত্রিতে টাঙিয়ে রেখে গেছে, বাসব দত্তা সেটা লক্ষ্য করে প্যান্টটি সেলাই করে দেয়। এটাই দুজনের বাকহীন নৈকট্যের একটা প্রতীকী দৃশ্য হয়ে থাকে। অতএব একটা ক্লান্ত দৃশ্যেও এই গানটি ভেসে এসে কন্ট্রাস্ট তৈরি করে, দুজনের প্রেমের গভীরতা বোঝা যায়। ঠিক একই কথা প্রযোজ্য তুমি যে আমার গানটির ক্ষেত্রেও। ঋত্বিক সাইকেলে করে কাজে যাচ্ছে এবং বাসব দত্তা কারখানা থেকে ফিরে আসছে। এখানে তো দুজনের মধ্যে একটা শারীরিক দূরত্ব তৈরি হচ্ছে, কিন্তু তারা যে মন থেকে কেউই কারুর থেকে দূরে সরে না, তার একটা দলিল হয়ে থাকে এই গান। ঋত্বিককে ফোন করে তুলে দেয় বাসব দত্তা, বাসব দত্তার জন্য চাবিটা জানালার ফাঁক দিয়ে গলিয়ে দেয় ঋত্বিক। দৃশ্যে যদি আমরা দেখি শরীরী দূরত্ব, শব্দে টের পাচ্ছি দুটি মানুষের নৈকট্য। আবার যদি শ্রাবণ মেঘে নাচে নটবর গানটি লক্ষ্য করেন, তাহলে দেখা যাবে এইখানেই প্রথম কল্পলোকের সম্ভাবনা তৈরি হচ্ছে। গানটির কথাটা মন দিয়ে লক্ষ্য করা যাক। ঘুম ঘরে এলে মনে হয়। তারপর দৈনন্দিন জীবনের নিগড় ভেঙে একটা স্বপ্নরাজ্যের কথা বলা হচ্ছে এবং ক্যামেরাটা অলসভাবে প্যান করতে থাকে, যেন দৈনন্দিন বাস্তব থেকে ছবিটি উড়ে যাচ্ছে স্বপ্নরাজ্যে। ঘুমের মধ্যে অথবা স্বপ্নে অথবা বাস্তবের কোনো এক ফাটল গলে এই দুজনের যে মিলন হয়, তার একটা আভাস পাওয়া যাচ্ছে গানে। এভাবে গানের সঙ্গে দৃশ্যের নানাবিধ বৈপরীত্য তৈরি হয়। প্রতিটি গানই দৃশ্যে, ছবিতে নানা রকম নতুন নতুন স্তর যোগ করে। পারিপার্শ্বিক শব্দ প্রয়োগের গুণে এই ছবিতে রূপকধর্মী হয়ে ওঠে। আবারও শব্দ, সেটা পারিপার্শ্বিক হোক বা রূপকধর্মী, দৃশ্যের সঙ্গে একটা অদ্ভুত বৈপরীত্য তৈরি করে। একটা দৃশ্যের কথা মনে করা যাক। বাসব দত্তা কাজ থেকে ফিরে এসে ক্লান্ত শরীর এলিয়ে দিয়েছে খাটে, ক্যামেরা অনেকক্ষণ ধরে তার মুখে তাকিয়ে থাকে স্থির। বাইরে শোনা যায় মিছিলের স্লোগান, একদল মানুষ দিন বদলের ডাক দিচ্ছেন। এই যে অভ্যন্তরীণ স্থবিরতার সঙ্গে মিশে যাচ্ছে সামাজিক অস্থিতি, এটাই ছবিটার একটা গুরুত্বপূর্ণ চুম্বক। একটা টালমাটাল সমস্যা সংকুল সময়ে ছবিটি দুটো মানুষের জীবনকে নিবিড়ভাবে দেখছে। এই দীর্ঘ মনোযোগী অবলোকনে স্তর জুড়তে থাকে ছবির শব্দ। এক একটা শব্দ ছবিতে এসে গল্পে একের পর এক পরত চাপায়। আবার আমরা যদি পুরোপুরি রূপকধর্মী শব্দের কথা ভাবি, তাও উপস্থিত। তিলক্কামোদ রাগে সানাইয়ের সুর শোনা যায় বারবার, তা হয়ে ওঠে ছবিটির স্বপ্নের, প্রেমের লেট মোটিভ। প্রসঙ্গত, কোনো উপাদানের সূত্র ধরে একই থিম বারবার পুনরাবৃত্ত হলে সেই উপাদানটিকে ওই নির্দিষ্ট থিমের লেট মোটিভ বলা হয়। যেমন এই ছবিতে সানাইয়ের সুর প্রেম, স্বপ্ন, কল্পলোকের লেট মোটিভ। সানাইয়ের সুরই বাস্তব আর স্বপ্নলোকের মধ্যে একটা যোগসূত্র বা সেতু বন্ধনের কাজ করে। মনে করুন, গোড়াতেই এতগুলো মানুষের চাকরি চলে যাওয়ার খবরের পরপরই ভেসে আসে সানাইয়ের শব্দ। ক্যামেরা ধীর গতিতে নেমে আসে নোনা ধরা দেওয়াল বরাবর। আবার ক্যামেরা যখন এক্সট্রিম ক্লোজ আপে জীবনের পুঙ্খানুপুঙ্খ ডিটেলগুলো দেখায়, তখন তাদের জীবন্ত করে তোলে শব্দই। যেমন রান্নার মশলাগুলি দেখানোর সময় কৌটোয় মশলা ঢালার প্রাণবন্ত শব্দই দৃশ্যগুলোকে বাংময় করে তোলে। অথবা গান শেখার সময় ক্যামেরা তাকিয়ে থাকে কড়াইয়ে ফুটন্ত তেলের দিকে, আচমকা তেলে মাছ পড়া ছ্যাঁক শব্দেই ঘোর কেটে যায়। অর্থাৎ শব্দ একদিকে যেমন দৃশ্যের সঙ্গে আমাদের একাত্ম করছে, ঠিক তেমনি একটি দৃশ্যের মধ্যে একাধিক বাস্তবের উপস্থিতির কথাও জানান দিয়ে যাচ্ছে। শেষে থাকে নীরবতা। আসা যাওয়ার মাঝে এই নীরবতাকে অপূর্ব দক্ষতায় ব্যবহার করে। গোটা ছবি জুড়ে
পর্যায়ক্রমে নাগরিক শব্দ শুনতে শুনতে আচমকা ছবিটি চলে যায় কুয়াশা মোড়া পাহাড়ি জঙ্গলে। সেখানে পাখির ডাক, হাওয়ার তোড় আর দু একটি আনুষঙ্গিক শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই। এই তুলনামূলক নীরবতাটি হয়ে থাকে ছবির সবথেকে বাংময় অংশ। এই কোলাহলহীনতায় দুজনকে প্রথমবার একসঙ্গে ছবিতে দেখা যায়, ফলে দৃশ্যের অভিঘাত বেড়ে যায় কয়েক গুণ। যে কটি বাংলা ছবি সার্থকভাবে নৈঃশব্দ রচনা করতে পেরেছে, আসা যাওয়ার মাঝে নিঃসন্দেহে তাদের অন্যতম। আসা যাওয়ার মাঝের শব্দ বাংলা ছবির সম্পদ। একে আলাদা করে পাঠ না করলে ছবিটি বোঝায় ফাঁক থেকে যাবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। শুধু দৃশ্যের সঙ্গে সঙ্গত করা নয়, সময় বিশেষে দৃশ্যের থেকে ভিন্ন সরণিতে হেঁটে শব্দ ছবিটিতে জুড়েছে একের পর এক স্তর। পরিচালক তো বটেই, এখানে তারিফ করতে হবে সাউন্ড ডিজাইনার অনিশ জন, সাউন্ড এডিটর বিগিনা দাহাল, মিক্সিং ইঞ্জিনিয়ার সিনয় জোসেফ, মিক্সিং অ্যাসিস্ট্যান্ট বনি জয় এবং ফোলি আর্টিস্ট গায়াধার নায়কেরও। আসা যাওয়ার মাঝের শব্দ নিয়ে আমি বড় একটা কথাবার্তা শুনিনি, অথচ এই ছবির শব্দ ভাণ্ডার যে কত সমৃদ্ধ তা বলতে গেলে রাত কাবার হয়ে যাবে। এই যে ছবিটি আমাদের এত ভালো লাগে, ছবিটি আমাদের এত প্রিয়, তার কারণ কিন্তু ছবিটির শব্দ। আপনারা যদি ছবিটি মন দিয়ে দেখার পাশাপাশি মন দিয়ে শোনেন, তাহলে আরো অনেকগুলো স্তর উন্মোচিত হবে। আমি তার কয়েকটি নিয়েই এই ভিডিওতে কথা বললাম। আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা যদি অন্য কোনো ছবি নিয়ে এরকম নাতিদীর্ঘ বিশ্লেষণমূলক ভিডিও দেখতে চান, নির্দ্বিধায় কমেন্টে জানাতে পারেন। আমি চেষ্টা করব সেই ফিল্মটা নিয়ে ভিডিও বানানোর। আজকের পর্ব কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমার ছোট চ্যানেল, আপনারা সাবস্ক্রাইব করলে অনেকটা উপকার হয়, আমি অনেকটা উৎসাহ পাই। শীঘ্রই ফিরে আসবো নতুন সিনেমা নিয়ে আলোচনা নিয়ে, আরও অনেক নতুন ধরনের ভিডিও নিয়ে। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।